মরে যাওয়াটা কোনো ক্রেডিট না, বেঁচে থাকাটা ক্রেডিট। আপনার চেয়ে বড় মাস্টার নারায়ণগঞ্জে নাই। সরি টু আমার দর্শকদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। আমাকে অ্যারেস্ট করার জন্য 15 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। 9 ডিভিশনে একটা পুরো ফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ, 1 লাখ লোক থেকে 1.25 লক্ষ লোক আমাকে পাহারা দিয়ে রেখেছিল। আমি ওপেন ছিলাম। আপনি অলওয়েজ একটা ড্যাম, একটা স্মার্ট একটা ভাব নিয়ে। আমি রক্তের উপরে শোয়া ছিলাম, রক্ত কত গরম আমি জানি। ওইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট। দুটো পা, একটা পা উড়ে যেয়ে আপনার স্টুডিওর উপর দিয়ে যে 100 গজ দূরে যেত। 10-15 জন মাংসে এই টুকটুক পিস। 21শে আগস্টের চেয়ে ভয়াবহ নিশ্চয়ই না? অনেক ভয়াবহ। 21শে আগস্ট চেয়ে ভয়াবহ? অনেক ভয়াবহ। এটা RDX ছিল, স্নাইপার পাঠানো হয়েছিল মেরে ফেলার জন্য। নারায়ণগঞ্জে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিক করা হয় কেন? 7টা মানুষকে মেরে ফেললো, পেট কেটে ফেললো। 7 মার্ডার, খুবই আলোচিত একটা মামলা। হোসেনও আমাদের লোক, নজরুলও আমাদের লোক। খেলা হবে এটা কি খুব চিন্তা করে মুক্তি এসেছিল নাকি হুট করে মুখ থেকে বের হয়ে গেছে? রাগে জিদে একটা জিদ চেপেছিল এবং ক্ষমতার রাজনীতির সুবিধা আপনি নিয়েছেন। তোকি হত্যার মামলার ব্যাপারে একটু আসতে চাই। পুলিশ বশিরের একটা ইন্টারভিউ ছিল, আইবি রহমানের ব্যাপারে আপনি কি বলবেন? চিত্রনায়িকা কবরের ব্যাপারে আপনি কি বলবেন? যারা দর্শকরা দেখছেন, ডোন্ট ফলো মি, আমাকে ফলো করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। এই রাতে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই আয়োজনটি শুরু করছি। আজকে যে মানুষটিকে নিয়ে আমার এই অনুষ্ঠান, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে দেখলেই বাংলাদেশের প্রতিটি মানুষ তাকে চিনবেন। বাংলাদেশের রাজনীতির সাথে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তিনি ব্যাপকভাবে আলোচিত, কখনো কখনো সমালোচিত, অত্যন্ত প্রিয়, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে যার একেবারে জীবনের শুরু থেকে পথে চলা, তিনি অনেকেরই প্রিয়, আমাদের প্রিয় শামীম ওসমান। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আর দর্শকদেরকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 60-এর দশকে আপনার জন্ম, সেই 61 সাল বা 60 সাল, আমি যদি 61 সাল। এবং আমি আজকে যখন অনুষ্ঠানটা করবো তার আগে মোটামুটি একটু হিসাব করছিলাম, প্রায় 64-65 বছর। 63-তে পাড়া দিয়ে দিয়েছি। 63-তে পাড়া দিয়েছেন। এবং মেমোরি কত বছরের? আমরা তো 4-5 বছর পর থেকে আমরা মোটামুটি আমাদের মেমোরি রাখা শুরু করি। আপনার মেমোরি কত বছরের? স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ থেকে আমরা শুরু করতে পারি। তখন তো ক্লাস কত বর্ষ, 71, আর তখনটা ওই জায়গাটা মাথায় চেপে বসে আছে। ওকে, সো আমরা 71 থেকেই শুরু করতে চাই। ওই সময় আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে দেখেছেন? তার আগে এগুলো তো বাংলাদেশের মানুষ জানেই যে বাংলাদেশের আওয়ামী রাজনীতির যে কজন ফাউন্ডার মেম্বার ছিলেন, আপনার বাবা আমাদের শ্রদ্ধেয়, তিনি তার মধ্যে একজন। আপনি আপনার চোখে আপনার পরিবারকে কিভাবে দেখেছেন রাজনীতির বাইরে গিয়ে, যদি একটু জানতে চাই। আমাদের পরিবারটা হচ্ছে কি, আমার আব্বা এবং আম্মা দুজনই রাজনীতির পরিবার থেকে আসা। জি। আমার দাদা খান সাহেব এম ওসমান আলী সাহেব, উনি নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে এই ঢাকা ডিভিশনের প্রথম MLA হন। ওকে। এবং সেটা অনেক আগে। এবং তখনই কিন্তু এই জমিদারদের থেকে মধ্যবিত্ত, মানে জমিদারদের বাইরে রাজনীতিটা আসে। তো ইটস ভেরি, মানে আমার কাছে খুবই অবাক লাগে যে আমার আব্বা এবং আমার দাদু দুজনই কিন্তু আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার। ওকে। দুজনই ভাষা সৈনিক, দুজনই গ্রেফতার হয়েছেন। জি। মানে এরকম একটা ব্যাপার। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আর আমার মার পরিবারটা হচ্ছে, আমার আম্মা আপন চাচাতো ভাই হচ্ছেন বঙ্গবন্ধুর আত্মজীবনীতে যার নাম বারবার লেখা আছে, আবুল হাশেম সাহেব। জি। অন্ধ হাশেম বলে যাকে সবাই চিনে। আর হোসেন সোহরাওয়ার্দী সাহেবের বোন হচ্ছেন আমার মার ভাবি। আচ্ছা। সেই দৃষ্টিকোণ থেকে দুই পরিবারই কমপ্লিটলি পলিটিক্যাল পরিবার থেকে আসা, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। জি জি। আমার মার পলিটিক্যাল ফ্যামিলি আরো বেশি ব্রাইট ছিল। এই কারণে আমরা জন্মের পর থেকে ওই ধরেন যে কোনো আলোচনার মধ্যেই দেশের মানুষ, রাজনীতি কি হচ্ছে না হচ্ছে, ছোটবেলা থেকে আলোচনাটা শুনেই আসছি। জি। সো ধরতে পারেন জন্মের পর থেকে যদি কিছু কথা শোনা থাকে, তাহলে প্রথম কথাটা হচ্ছে দেশ এবং দেশপ্রেম, দেশের জন্য করণীয়, এই বিষয়গুলি আমরা, মানে একটা হয় যে বাবা একরকম মা একরকম। জি। হ্যাঁ, এখানে দুজনই একরকম ছিলেন। সো ধরতে পারেন আমরা একটা 100% পলিটিক্যাল পরিবেশই বড় হয়েছি। জি। মানে বাবা কি বলতেন যে বড় হয়ে তোমাদের এটা হতে হবে, ওটা হতে? আমরা ছোটবেলায় বাবা মার কাছ থেকে একটা গাইডেন্স পাই। আমার বাবাও চেতেন না, আমার মাও চেতেন না যে আমি রাজনীতি আসি। আচ্ছা। টু বি অনেস্টলি আমারও ইচ্ছা ছিল না রাজনীতিতে আসা। বাট
71-এ আমি কিছু দৃশ্য দেখেছি, আমার মনে আছে। হ্যাঁ, প্রথম দৃশ্য যে প্রথম দিনই আমার বাবা আমাদের ছেড়ে চলে যান, প্রথম দিনই। এবং আমার মেজো ভাই সেলিম ওসমান, তখন সে ক্লাস 9-এর ছাত্র, সেও চলে যায় মুক্তিযুদ্ধে। আমার বড় ভাই নাসিম ওসমান, যিনি নাই, উনি একটু দায়িত্বশীল লোক ছিলেন, তখন উনি নটরডেম কলেজে পড়তেন ফার্স্ট ইয়ারে। কামাল ভাইয়ের খুব ক্লোজ ছিলেন, শেখ কামাল ভাইয়ের। ও বলে যায়, এবং বলে যাওয়ার সময় আমাকে বলে যায়, আমি তখন ক্লাস 3-তে পড়ি, যে এই পরিবারের দায়িত্ব তোমার উপরে রইল। তা আমি শুধু বুঝতেছি না হোয়াটস গোয়িং অন। আর তখন এখনকার বাচ্চারা যেমন স্মার্ট, আমাদের সময় কিন্তু আমরা এত স্মার্ট ছিলাম না, টু বি অনেস্টলি। হ্যাঁ, আমরা বুঝতাম না কিছু। তো ফার্স্ট যে স্মৃতিটা, সেটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জে আমাদেরকে নিতে আসলো খোকা মহিউদ্দিন সাহেব। উনি খুব নাম করা আওয়ামী লীগ নেতা ছিলেন। তো অলরেডি তখন মুক্তিযোদ্ধারা দেওয়াল করে দিচ্ছিল চারিদিকে, মানে ব্যারিকেড 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 ব্যারিকেড। তো যেহেতু আমাদের পরিবার, আমার মার গলার ভিতরে ইলিশ মাছের কাঁটা আটকে গেছিল। আজ পর্যন্ত আমি ইলিশ মাছ খাইনি জীবনে, ওই দৃশ্য দেখার পর থেকে। তখন ডাক্তার নেই, কিচ্ছু নাই, ওই যে একটা ইলিশ মাছের একটা কাঁটা থাকে না, এরকম কাঁটা, ওটা ভিতরে ঢুকে গেছিল। পরে সারাশি দিয়ে ওই কাঁটা বের করা হয়েছিল। ওর পর থেকে ইলিশ মাছের নাম শুনলে আমার কাঁটা ওই ভয়টা লাগে। তো মোটামুটি যাই হোক, আমরা ওই দেওয়াল ভেঙে ভেঙে আমাদের আব্বার পরিচয়ে আমরা গেলাম। যেখানে আমরা ছিলাম, প্রথমে জব্বার সাহেবের চাচার বাসায়, তারপরে আরেকটা বাসায়। তখন আমরা গোলাগুলি আওয়াজ পাওয়া শুরু করলাম। সেদিন বোধ হয় 25শে মার্চ 26শে মার্চ রাত্রে। এমন সময় খবর আসলো যে নারায়ণগঞ্জে প্রথম শহীদ হলেন সাত্তার সাহেব। আমার চাচারা তখন যুদ্ধ করছেন। সাত্তার সাহেব, এটা নারায়ণগঞ্জ কবরস্থানের সামনে ফার্স্ট শহীদ। লাকিলি কিংবা আনলাকিলি, জি, ওনার পরিবার, ওনার স্ত্রী এবং ওনার মেয়েরা আমাদের সাথে শোয়া। তখন কে জানি দৌড় দিয়ে এসে খবর দিল যে কি হয়েছে, সাত্তার সাহেবকে মেরে ফেলেছে বাসা ঢুকে, ব্রুটালি, ওনাকে, ওনার ছেলেকে, সবাইকে। তখন এই মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে গেছিল। কিন্তু তখন অলরেডি ওখানে রাজাকার তৈরি হয়ে গেছে তখন প্রথম দিনই, আর আর্মিও কাছাকাছি। তো সবাই বলছে থামো থামো। তখন আমি ওনার পাশে শোয়া, উনি হচ্ছে বয়স অনেক বড়। আমি দেখলাম উনি ওনার হাতটা মুখের মধ্যে নিলেন, নিয়ে এমন জোরে কামড় দিয়ে বসে থাকলেন যে গল গল করে হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল। আহা, এগুলো সব নিজের চোখে দেখা? আমার নিজের চোখে দেখা। খাটের তলায় শোয়া কিন্তু আমরা, ছোট্ট একটা ঘর, মনে করেন আপনার স্টুডিওর থেকে অনেক ছোট। এখানে আমরা 100 জন। যাই হোক, ওর পর থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, প্রায় 90 কিলোমিটার হেঁটে আমরা গেলাম ওইখানে, যে আমাদের সাথে আব্বার সাথে দেখা হলো। এরপরে তো যুদ্ধ চলছেই। তো যাওয়ার সময় দাইমুদ্দিন সাহেব কমিশনার ছিলেন, ওনার বাসায় আমরা থাকলাম, সরি চেয়ারম্যান সাহেব। তো ওনার বাসায় ছিলাম, উনি খুব প্রবীণ আওয়ামী লীগ নেতা। কিছুক্ষণের জন্য, এক রাতের জন্য বোধহয় ছিলাম। আমি দেখছিলাম যত ইয়াং আসতেছে মুক্তিযোদ্ধা, সবাই, অনেকে নাই আজকে দুনিয়াতে, আমার আম্মাকে সালাম করছেন। এবং বিশ্বাস করেন, আমার মনে দাগ কেটে গেছে। ছোটবেলা ওই কথাগুলি দাগ কাটে কিন্তু। সবাই বলছে, কেউ ভাবি, কেউ মা, কেউ আপা, এক একজন এক নামে ডাকে, আম্মাকে ডাকতো। তো বলছে, একজনও বললো না ভাবি দোয়া করেন যাতে ফিরে আসতে পারি। এভরিবডি টোল্ড দ্য সেম ডায়ালগস, আগে পরে, যে ভাবি, মা, আপা দোয়া করেন দেশের জন্য যাতে জীবন দিয়ে আসতে পারি। তা আমি কনফিউজড হয়ে গেলাম যে এ কি, সব মরতে চায় কেন? তার আম্মাকে বিরক্ত করছিলাম একটু, 2 ভাইও চলে গেছে। তা আমরা 2 বোন আর আমি একলা ছোট। আম্মাকে বললাম যে আম্মা, সবাই মরতে যাচ্ছে কেন? স্বাধীনতা কি? অ্যাকচুয়ালি স্বাধীনতা মানেই বুঝতাম না। তখন আমার মা বলছে, স্বাধীনতা মানে শেখ মুজিব। মানে আমরা যারা ছোট তখন, আমরা বঙ্গবন্ধুকে চিনতাম, স্বাধীনতা শব্দের সাথে পরিচিত ছিলাম না। আমি জাস্ট বললাম। সেম থিং যখন দেশ স্বাধীন হলো, আমার আব্বা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে যেয়ে, আমার নেত্রীকে এবং পরিবারকে মুক্ত করতে যেয়ে গুলি খেলেন এখানে। আমরা জানতেন মারা গেছেন, আমার আম্মা জানতেন মারা গেছেন, কিন্তু আমাদের বলেন নাই। তো যাই হোক, সেখানটাতে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হলো, তখন আমি ক্লাস 7 থেকে 8 উঠেছি। ওকে। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা, আমার আব্বাকে গ্রেফতার করা হলো, হ্যাঁ, অফার করা হলো, খন্দকার মোস্তাক অফার দিল। আমি ফোনটা ধরেছিলাম, যে অফার দিল যে মন্ত্রিসভায় শপথ করার জন্য। ও আবার আমার দাদুর পাশে চলতো এই খুনিটা। তো অফার করা হলো। আমার মা, আমি নিজের চোখে দেখেছি, 17ই আগস্ট আমার মনে আছে, 14ই আগস্ট আমার ভাইয়ের বিয়ে হয়েছে। শেখ কামাল ভাই সহ প্রায় 500 জন ঢাকা ইউনিভার্সিটি লিডারশিপ ছিল। এটা আমার বাবা মার সারা জীবনের আফসোস। একবার কামাল ভাই বলছে চল নারায়ণগঞ্জ যাই। তা আমার বাবা মার আফসোস ছিল, যদি কামাল ভাই নারায়ণগঞ্জ চলে আসতেন তাহলে ইতিহাস অন্যভাবে লেখা হতো, আর পুরো ঢাকা ইউনিভার্সিটিতে আসতো। পরে বলো না, কালকে তো বাবা যাচ্ছে ইউনিভার্সিটিতে, নাসিম তুই আসার দরকার নেই, ঢাকা ক্লাবের প্রোগ্রাম, বৌভাত,
আমরা সব আসবো, বাবার প্রোগ্রাম শেষ করে একসাথে আমরা ঢাকায় যাবো, বঙ্গবন্ধু ওখানে আসবেন। খুব এমন হাসাহাসি করছিল কামাল ভাই। আর আমি ছিলাম ছোট, বড়দের গ্রুপের একটা ট্যান্ডল থাকে না, ছোট ট্যান্ডল, আমি ছিলাম একটা ট্যান্ডল। তো ওনাদের ট্যান্ডল ছিলাম আমি, মানে আয় চল চাইনিজ খেতে নিয়ে যেতে, এরকম একটা ট্যান্ডল ছিলাম। যাই হোক, এরকম হাসতে আমি কোনো মানুষকে দেখিনি, আর ওনার মতো জেন্টাল ভদ্রলোক আমি দেখিনি। নারায়ণগঞ্জে আবহানী খেলা হতো, খেলাধুলা নিয়েছিলেন, আমার বড় ভাই খেলাধুলা নিয়েছিল। আমি কোনোদিন চেয়ারে, বিশ্বাস করেন এইভাবে বসতে দেখিনি, এইভাবে বসতেন। মানে এখন আমার স্মৃতিতে ভাসে সব, আব্বা আম্মা সবার জি জি, মানে এই যে বঙ্গবন্ধুর ছেলে, হ্যাঁ ইচ্ছা করে তো অনেকভাবে বসতে পারে না, ওরকম না। তো যাই হোক, তো সেদিন মোস্তাক ফোন করে বলল আমার আম্মাকে যে আমার 17 সেপ্টেম্বর আমার আব্বা বাড়ি ছিলেন, কিন্তু আত্মগোপনে গেছেন। তখন ফোনটা এসছে, আমি ফোনটা ধরেছি, ধরা পড়ে বললো যে আব্বার কথা জিজ্ঞেস করলে জোহাকে দাও। আমি বললাম যে আব্বা কিন্তু আমার সামনে দাঁড়ানো, জাস্ট এই আপনার সাথে আমার যত ডিস্টেন্স। আমি বললাম যে আব্বা বাসে নেই, কারণ আমরা ট্রেন ছিলাম যে কিভাবে বলতে হবে, কি বলতে রেসপন্স হবে। করতে হবে। হ্যাঁ, তো বলে মাকে দাও, তোর আম্মাকে দাও। আম্মাকে দিলাম। আমার মা খুব সুন্দর ছিলেন দেখতে, তো আমার মা দেখলাম লাল হচ্ছেন আস্তে আস্তে, আমার আব্বা আমার মার দিকে তাকিয়ে হাসতেছেন। এটা আজব দৃশ্য, জীবন আর মৃত্যুর মধ্যেখানে দৃশ্য। কিন্তু তখন বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বললো যে শপথ দিতে। তা আমার মা উত্তর দিলেন খুনি মোস্তাককে যে আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ নেয়, প্রথমে চেষ্টা করবো তাকে বাধা দিতে, যদি বাধা দিয়ে আটকে নিতে না পারি তাহলে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি হত্যা করতে না পারি নিজে আত্মহত্যা করবো। ওইবার থেকে মোস্তাক তখন বললো যে তাহলে ওকে বাঁচাতে পারলাম না। এবং আমার মা যখন এই কথাটা বলছিলেন, আমার বাবা ওই যে দৃষ্টিটা, যে আমার মার প্রতি তার রেসপেক্ট, ভালোবাসা, ওই হাসিটার মধ্যে ফুটে, ওই চেহারা আমি এখন দেখছি, কিন্তু হাসতেছেন আমার বাবা। জাস্ট হাসিটা, টেলিফোনটা শেষ হলো, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের বাসার দরজা জানলা সব ভাঙা শুরু হলো। এসে আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তারপরে তো 3-4 বছর জেলে থাকলেন। যে রুমে 4 নেতাকে মারা হলো, মনসুর আলী সাহেব যে রুমে ছিলেন সেই রুমে আমার আব্বা ছিলেন, এবং তার পাশের রুমে নিয়েই ওনাদেরকে মারা হলো। তখন আমার বাবার স্ট্রোক করেছিল একটা। এরপরে জীবন তো দুঃসহ জীবন ছিল। এবং এর মধ্য দিয়ে আপনি কখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন আপনি নিজেই বোঝেন না। সেপ্টেম্বর মাসের, আমার মনে হয় সেপ্টেম্বর মাসের 17 তারিখে। ওকে, তখন আম্মাকে জিজ্ঞেস, আম্মা আমরা কি এখন স্বাধীন না? হ্যাঁ, বড় ভাই চলে গেছে কিন্তু মুক্তিযুদ্ধে, মেজো ভাই সেলিম ওসমানকে বঙ্গবন্ধু হত্যাকারীরা ধরে নিয়ে গেছে। নিয়ে ও তখন ক্লাস 9-এ পড়ে, না সরি ফার্স্ট ইয়ারে পড়ে, ঢাকা কলেজে জামাল ভাইয়ের সাথে পড়তো, শেখ জামাল ভাইয়ের সাথে। ওর বুকের মধ্যে 42টা ছিদ্র করল, আমার বড় ভাই কোথায় আছে জানার জন্য। তখন আমার মা বঙ্গবন্ধু হত্যাকারী যে কিসমত আর হুদাকে ফোন করে বলেছিল যে আমার আরেকটা ছেলে আছে, ওকে নিয়ে যাও। কিন্তু একটা ছেলে আমার ইন্ডিয়া চলে গেছে, তোদের বংশ নির্বংশ হয়ে যাবে। শি ওয়াজ ব্রেভ ওমেন। বাবা জেলে, আমরা একবেলা ভাত খাই, 2 বেলা খাই না, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি না। বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য ধনী পরিবারের সন্তান ছিলাম আমরা। 3 বছর আমরা না খেয়ে কাটিয়েছি, একবেলা ভাত খেয়েছি। আমি 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি, পরে আমার স্যার দিয়ে দিয়েছিলেন। কোথায়, কোনটা, এটা কোন? ইন্টারমিডিয়েট। ওকে, হ্যাঁ, মানে 1 নাগারে 4 বছর আমাদের এই অবস্থা ছিল। তো যাই হোক, বড় বোনের বিয়ে আমরা মসজিদে বেঁধে দিয়েছি, জিলাপি দিয়ে একটা। আলহামদুলিল্লাহ, মাই ফাদার ওয়াজ এ অনেস্ট গাই, মানে উনি আমাদের জন্য 1 টাকা রেখে যান নাই। চাইলে ইচ্ছা করলে 1000 কোটি টাকা রেখে যেতে পারতেন, কিছু রেখে যান নাই। দ্যাটস ওয়াই হয়তো ওনার মতো না হতে পারলেও হয়তো ওর পায়ের নখের মতো হতে পেরেছি। তো সেখানটাতে যখন আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা আমরা কি স্বাধীন না এখন তাহলে, ওই ছোট ক্লাস 7-8-এর ছাত্র আমরা। তখন আমি আমার 4 বন্ধু, আমরা 4 বন্ধু, 6 জন আমরা ডিসিশন নিলাম, 3টা সাইকেল করে যে আমরা পোস্টার লিখবো। আমাদের মধ্যে এক বন্ধু ছিল, হাতের লেখা খুব সুন্দর, ডালিম নাম, আছে এখনো, জার্নালিজমে পাশ করা। তো লেখলো পোস্টারগুলি, কিচ্ছু না, শেখ মুজিব হত্যার বিচার চাই। স্কুলে যে লাগালাম বিকালবেলায়। তা আমাদের স্যার ছিলেন ক্যাপ্টেন এনায়েত। তখন আপনি স্কুলে পড়েন? স্কুলে পড়ি, ওকে, হ্যাঁ 8-এ পড়ি। তো ক্যাপ্টেন এনায়েত স্যারকে দেখলে আমরা এইভাবে কাঁপতাম, মানে এই কথা বললে আমাদের অবস্থা খারাপ, এত ভয় পেতাম স্যারকে। সেদিন ভয় ছিল না। উনি বিকালবেলা স্কুলের সামনে ঘুরছেন, স্কুল বন্ধ, কে এখানে? আমরা সবাই লুকাইছি ছাদের উপরে। আমরা আমি ওপেন হলাম, ডালিম ওপেন হলো, বলে কি করো? আমরা পোস্টার লাগাই। কিসের পোস্টার? বললাম যে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। 20টা পোস্টার মনে করেন ম্যাক্সিমাম।
আমরা যতটুকু ভয় পেয়েছি আমাদের জীবনে তার চেয়ে স্যার ভয় পেয়ে গেলেন। এভাবে আমাদের তাকিয়ে রয়েছেন আমার ছাদের উপরে, তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বললেন তাড়াতাড়ি করো, চলে যাও। আমরা বুঝলাম না যে স্যার এত ভালো ব্যবহার করলো কেন। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে দেখলাম যে কিছু লোক আমাদের মারতে আসতেছে। তো আমি ভাবলাম আমাকে মারবে না, কারণ খান সাহেব ওসমান আলীর ছেলে, নাতি একেএম শামসুজ্জোহার ছেলে। আমি ওদেরকে বললাম তোরা ভাগ, ওরা ওদের মারবে আমাদের। তো দেখলাম যে ওদেরকে কিছু বললো না, আমাকে সে মারলো। মারতে 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 আমার সাইকেলটা আমার পিঠে ভেঙে ফেললো। একটা সময় সেন্সলেস হয়ে গেলাম, চিকন পটকা ছিলাম তো সেন্সলেস হয়ে গেলাম। পরে যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম একটা বাসায় আমি কানপুরে একটা বিছানা ভিতরে শোয়া। তখন থেকে যে জিত চাপলো এখন পর্যন্ত ওই জিদের মধ্যে আছে। ফাইন, ওই টাইমটাতে আমরা কিন্তু টু বি অনেস্টলি আমরা জানতাম না যে আপা দেশে ফিরবেন কিনা। রাইট, আমরা কিন্তু প্যালেস্টাইনের মতো হয়ে গেছিলাম। একটা জিদ চেপেছিল। এবং আপনার রাজনীতি কিছুটা আমি যদি ভাবে বলি, আমি বিনয়ের সাথে বলতে চাই, কারণ আমি রাজনীতি বুঝি না, অনেকটাই সিনেমাটিক। প্রয়োজনে কখনো দেশ ত্যাগ করতে হয়েছে, দেশের ভেতরে এসেও আপনি বিভিন্নভাবে মামলার শিকার হয়েছেন। অনেক আলোচনা আছে আপনাকে নিয়ে, অনেক সমালোচনা আছে, দলের ভেতরে আছে, বাইরে আছে, এবং এগুলো আপনি ফেস করে আজকে শামীম ওসমান, আজকের জায়গায় আপনি নিজের মতো ভাবে দাঁড়িয়ে আছেন। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে আমরা যেটা শুনেছি ওই সময় পরবর্তী পত্রপত্রিকাতে এসেছে আপনার একটা অন্যরকম প্রভাব বিস্তার হলো পুরো নারায়ণগঞ্জের উপরে। এটা আসলে মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমে না যেটা হচ্ছে যেটা এমপি হওয়ার পর আমরা তখনকার পার্লামেন্টটা ছিল অ্যাকচুয়ালি রিয়েল পার্লামেন্ট। মানে আমি এনজয় করেছি তখন। ওকে, মানে পার্ট কাউন্টার পার্ট ছিল, চর্চা ছিল ভালো। সো হোয়াট এভার ইজ, তো ব্যাপক কাজ করেছিলাম আমি, ব্যাপক কাজ, জনপ্রিয়তাও বেড়েছিল অনেক। তিনটা জিনিস এর আগে কোনোদিন পত্রিকা আমাকে নিয়ে লেখেনি, পজিটিভ ছিল নেগেটিভ লেখেনি। পত্রিকার হেডলাইন আমি হইনি কোনো সময়, কোনার লাইন ছিলাম। যেটা কোনার লাইন ছিলাম সেটা পজিটিভ, নেগেটিভ না। একটা গ্রুপ যখন অ্যাটাক করা শুরু করলো, কখন থেকে একই সাথে তিনটা ঘটনা ঘটল। প্রথম, জাহানার ইমামকে আমি খুব ব্যক্তিগতভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি। জি, হ্যাঁ, এটা আউট অফ দ্য পলিটিক্স এভরিথিং। উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমি আমার বাচ্চাদের বলতে চাই আজকে। তো নারায়ণগঞ্জে মিটিং করতে গেছেন উনি, তো ঘাতক-দল নির্মূল কমিটির থেকে। তো প্রচন্ড গুলি করতেছে বিএনপি ছাদের উপর থেকে, এর মধ্যে মিটিং লাগলো, প্রচন্ড বৃষ্টি, এমন বৃষ্টি যে কিছু দেখা যাচ্ছে চোখে। তো সবাই উঠে দৌড় দিছে স্বাভাবিকভাবেই। দৌড় দেওয়ার সময় তখন গিয়াসুদ্দিন বীর প্রতীক সাহেব ছিলেন সভাপতি। উনি বলেন শামীম তুমি বক্তৃতা দাও, বিকজ আই ওয়াজ পপুলার। আমি তখন জানার মধ্যে দিকে আমাদের তাকিয়েছেন যে কেন ওকে দিতে, এর আগে ওনার পরিচয় নেই। আমি বক্তব্য দেওয়া শুরু করলাম, যাই হোক আমি যা বললাম তাতে মানুষগুলো আবার ফিরে চলে আসলো, ওই বৃষ্টিতে ভিজা শুরু করলো। গুলি হচ্ছে কিন্তু উপর থেকে, ভয় পাচ্ছে না কেউ। তখন মিটিং শেষ হলো, আমি শর্টকাটে বলে দিচ্ছি। মিটিং শেষ হলো, তখন এই ভদ্রমহিলা মা যেটি বলি, উনি কাদা হয়ে গেছে রাস্তা, আমাকে বললেন যে আমাকে ধরো তো। আমি ধরলাম, বলে আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাও। আমি আস্তে নিয়ে যাচ্ছি, একটা মহিলাকে আমি তো এইভাবেই ধরবো, তাই না ওনাকে। তো উনি বললেন আরে বাবা একটু শক্ত করে ধরো। তা আমি পিছন থেকে দুটো হাত এখানে ধরলাম, বলে আরে তোর মাকে যেভাবে ধরতি সেভাবে ধরো। তখন আমার ভিতরে একটা অন্য জিনিস কাজ করলো, আমি একবার জড়ায় ধরে আলগায় মোটামুটি নিয়ে গেলাম। নিয়ে গাড়িতে বসলেন উনি, আমাদের তাকিয়ে বললেন শামীম একটা কথা বলি, মানে আমরা রেডি হচ্ছি যে বিএনপির পাল্টা কাউন্টার করবো, উনি চলে গেলেই শুরু হবে। আনন্দজি বলেন, বলে আমার না ক্যান্সার শরীরে, এই দেশটা তো ক্যান্সার হয়েছে, বাবা দেশটাকে বাঁচাও, তোমরাই পারবা। আমার এখানে লাগলো কথাটা, হ্যাঁ, যে আমি বেশি দিন বাঁচবো না, আমার ছেলেটাও মরে গেছে, তো দেশটাকে বাঁচাও না, ওদেরও ক্যান্সার হয়ে গেছে। উনি চলে যাওয়ার পরে তুমুল লড়াই শুরু হয়ে গেল বিএনপির সাথে। ওকে, পরে তুরাম কলেজের আর্টস ফ্যাকাল্টি হওয়ার কথা ছিল আমার বাবা একেএম শামসুজ্জোহার সাহেবের নামে। সারা বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী আসেন, বুদ্ধিজীবী বলতে যারা রিয়েল বুদ্ধিজীবী, কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, সবাই। সেদিন আরেকটা পরিবেশ সৃষ্টি হলো, প্রায় 65 জন আসলেন। তো এসে বললেন শামীম আমরা জাহানার ইমাম ভবন করলাম, এটা আমার আব্বার নামটা বদলে, উনি তখন চলে গেছেন দুনিয়া থেকে। বললেন তুমি একটা কিছু করো। মানে কি করবো স্যার বলেন? ইউনিভার্সিটির প্রফেসর স্যার, আমি স্যার কি করতে চান?
বলে আমরা খুব অসহায় বোধ করছি। আমি বলেন স্যার কী করবো? কয় একটা ঘোষণা দাও এখান থেকে। মানে আমাদের প্রচুর লোক ছিল। আমি ওকে, আমরা টোকেন দিই যে গোলাম আজমের প্রবেশ নিষেধ। তাই বললাম যে এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 66-69 নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জে গোলাম আজম সহ সকল নিষিদ্ধ, ওদের প্রবেশ নিষিদ্ধ। এই ফার্স্ট টার্গেট হলাম। এরপরে গোলাম আজম সাহেব উনি মুন্সিগঞ্জে ঢোকার চেষ্টা করলেন। আমাদের শেগুপ্তা ইয়াসমিন অ্যামিলি ওখানে তখন এমপি, ওকে বললাম, ও প্রোটেক্ট করে আটকে দিল। নরসিংদী ঢোকার চেষ্টা করলো, নরসিংদীর মেয়র সাহেব, আমি নামটা ভুলে গেছি, সরি, বলা উচিত, মনে রাখা উচিত ছিল, ওনাকে বললাম, উনি আটকে দিলেন। জামাত ইসলামের মজলিসে শুরা মিটিং করলো, মিটিং করে গোলাম আজমে না বদলে দিল, আমিরত্ব বদলে নিজামী সাহেব আমিরত্ব নিলেন। তখন ঢাকার থেকে আইজি সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্পেশাল স্কট পাঠিয়ে আমাকে নিয়ে গেলেন ঢাকায়, এবং বলা হলো ঢাকায়, আপনি ঢাকায় থাকেন, আপা বলো তুমি আমার এখানে থাকো। মাননীয় প্রধানমন্ত্রী বলবেন কেন আমাকে মেরে ফেলবে, আমি জানলাম মারলে সামনের থেকে মারবে। এগুলো ফার্স্ট একটা প্রবলেম। সেকেন্ড হলো লং মার্চ। আমাদের উপরে কিন্তু এই গডফাদার টাইটেল আসলো। আপনি লক্ষ্য করে দেখবেন লং মার্চ কিন্তু আমরা আটকে দিইনি, লং মার্চের আমরা টাইমটা চেঞ্জ করে দিয়েছি। আমি প্রথমে বিরোধিতা করেছিলাম যে লং মার্চ আজকে আমাদের লাভ কি, এর আগে আমার নাম আসে নেই। যেটুকু আমি জানি তখনকার গোয়েন্দা সংস্থার ফাইল, আপনার জার্নালিস্ট খবর নিয়ে জানতে পারবেন যে প্রায় 500-600 কোটি টাকার প্রজেক্ট ছিল। কি চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে কোনো এক জায়গায় বম ব্লাস্ট হবে, সেই বম ব্লাস্টে ওই লং মার্চে থাকা দুটো বাসের ভিতরে মাটি কাটার লেবার থাকবে অ্যারাউন্ড 64-65, ব্লাস্ট আউট হবে এবং তারা মারা যাবে। তা আমাকে বলা হলো, যেই বললেন যে স্টপ করা হবে, যখন আমরা বলবো তখন ছাড়া হবে। কেন? ওইটুক সময়ের মধ্যে প্রিকশন নেবে যাতে রোডটা ক্লিয়ার হয়। জামাতও ছিল কিন্তু ভেতরে, খালেদা জিয়া জানতেন কি জানতেন না সেটা আমার সাবজেক্ট ম্যাটার না। আমি এটা পরে এবং আমাকে বলো তুমি ফেস করবো না, আমি বললাম যে আমাকে ফেস করতেই হবে, কারণ ওদের গাড়ির সংখ্যা ছিল প্রায় 10,000-এর উপরে। এখন আমি যদি ফেস না করি আমাদের কর্মীদের সাথে লেগে যাবে, এবং বলা হলো কোনো রকম আহত নিহত হওয়া যাবে না। তো ওই অবস্থা করে আমি আমার মতো বুদ্ধি দিয়ে আটকালাম। ঘন্টা 3 আটকানোর পরে আমাকে বলা হলো যে নাও দে ক্যান গো, চলে গেলেন। ওনাদের ওই টাকাটা পুরা বরবাদ হয়ে গেল। কথা ছিল ওইখানে ঘটনা ঘটবে, খালেদা জিয়া কেমন আছেন জানা যাচ্ছে না, এইসব বলা হবে, উনি জীবিত না মৃত, এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার ওই রাতে একটা ব্যবস্থা করা হয়। এই টোটাল জিনিসটা ওনাদের নষ্ট হয়ে গেল আমার জন্য, কারণ এরা আমাকে কাউন্টই করে নাই যে আমি এটা করতে পারি। এই হলো 2টা ঘটনা। আর তৃতীয় ঘটনা যেটা হচ্ছে, আমি আল্লাহর ঘরে যে শপথ করেছিলাম যে সরি টু সে আমাদের নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল কয়েকটা। ঢাকা ইউনিভার্সিটির সোশ্যালজি ডিপার্টমেন্টের স্যারকে বলে আমি একটা ইনকোয়ারি করেছিলাম ভিতরে। ওখানে 4,000-এর মতো মেয়ে ছিল, অনেক মেয়ে ছিল, তো আমাদের 4,000-এর মতো মেয়ে ছিল যাদের বয়স 11 বছরের নিচে। টানবাজারের কথা বলছেন? টানবাজার আছি। দেন আই টাচ দ্য কাবা অ্যান্ড আমি আল্লাহর সাথে প্রমিস করি যে আমি এমপিশিপ ছেড়ে দেবো, কিন্তু এটা উঠাবো। আপনি সেটা উচ্ছেদন করেছেন? উচ্ছেদ না, পুনর্বাসন করেছি। আচ্ছা, এটা নিয়ে একটা বিতর্ক আছে যে পুনর্বাসন না করে আপনি উচ্ছেদ করেছেন। না, পুনর্বাসন করেছি, এবং জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম, ওনাকে সোয়াবটুক ওনাকে দেখ। আমি যখন বললাম এটা, তখন আমার মন্ত্রী হওয়ার কথা ছিল। আমি না, আমি এটা করবো। 4,000 বাচ্চা মেয়ে, 11 বছরের বাচ্চা মেয়ে, আমার একটা মেয়ে আছে। মানে সরি টু আমার দর্শকদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। আমাদের পুরুষ শাসিত সমাজে আমরা সভ্য সমাজ, কত বড় বড় পত্রিকাররা কত কিছু লেখা শুরু করলো, বললো এরা সমাজের যেই জাতি তার মা জাতিকে সম্মান করতে পারে না। কোথায় পুনর্বাসন করা হয়েছিল ভাই ওদেরকে? বহু জায়গায় হজ করেছে, পুনর্বাসন করেছে। গভর্নমেন্ট যত ভোকেশনাল ইনস্টিটিউট ছিল সব জায়গায় সেলাই মেশিন দেওয়া হয়েছিল, গরু দেওয়া হয়েছিল। এটা আমরা করিনি, সমাজ কল্যাণ অধিদপ্তর করেছিল। ওকে, এরা আমাদের আমাদের তরফ থেকে আমরা 1.5 কোটি টাকা দিয়েছিলাম, আমার বড় ভাই সেলিম ওসমান, আর জাতির পিতা কন্যা উইদিন এ মিনিট 4 কোটি টাকা দিয়েছিলেন। ওকে, এই 5.5 কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসিত। এই 3টা সেক্টর, এরা প্রতিদিন থানায় টাকা দিত 45 লাখ টাকা, তখনকার 45 লাখ টাকা, এখনকার কথা হিসাব করে দেখেন। এই 3টা শক্তি মিলে প্রোপাগান্ডা চালালো আমার বিরুদ্ধে। সো আই ডোন্ট কেয়ার, বিকজ যারা প্রোপাগান্ডাটা চালিয়েছে তারা যখন আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, আমি বুঝি যে আই এম ইন দ্য রাইট ট্র্যাক। সো আপনি বলতে চাচ্ছেন যে এই 3টা জিনিসের
নেগেটিভ ফোর্স মূলত আপনাকে রাজনীতিতে আপনার একটা নেগেটিভ Negative করার চেষ্টা করেছে। আমি যদি ভাই একটু ধরে ধরে আসি, জি। 2001 সালের ইলেকশনে আপনার পরাজয় হলো এবং 2006 1 থেকে 6 পর্যন্ত আপনি দেশের বাইরে ছিলেন, কানাডাতে ছিলেন ওই সময়টা। না কারণ না। তাহলে? আচ্ছা বলেন, আপনি বলেন। এবং আমি যতটুকু জানি, আপনাকে নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি এখানে বিভিন্ন টক শো থেকে বা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ও আপনি দেশের বাইরে ছিলেন এবং এটা বলেন, আপনার জি। বক্তব্য আছে নিশ্চয়ই, এবং আপনাকে বলা হয় যে আপনি সময়টা মিসিং ছিলেন। এই মিসিং ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? 2001-এর 16 জুন ওই যে আমাকে নিয়ে গেল ঢাকায়, বলো তোমাকে মেরে ফেলা হবে। আমি জানতাম সামনে থেকে মারবে, মুক্তিযুদ্ধের সন্তান আমি। আমার আব্বা গুলি খেয়েছেন এখানটা, মেশিন গানের গুলি এখান দিয়ে বেরিয়ে গেছে। আমার বাবা কিন্তু থামেন নাই, ইন্ডিয়ান জেনারেল আমার বাবার পাশে। আমার বাবা কিন্তু যেখানে জাতির পিতার কন্যা এবং বঙ্গমাতা এনারা ছিলেন, আমার বাবা কিন্তু ওখানে গেছেন তাদেরকে মুক্ত করতে, থামেন না, আমি তারই সন্তান। ঠিক আছে, তো ভেবেছি সামনে থেকে এসে মারবে, মার, আমার মুক্তিযুদ্ধের সন্তান। ভয়ের জিনিস আমাদের ভিতরে তখনও ছিল না, এখন নেই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আর মৃত্যু যেদিন হবে সেদিন হবেই। কিন্তু এরকম বম ব্লাস্ট করবে এটা আমরা বুঝতে পারিনি। তো আমার উপরে বম ব্লাস্ট হলো, আমার 20টা ছেলে ওখানে এই টুকটুক মাংসের টুকরো হয়ে গেল। 2001-এ? 2001-এর 16 জুন ওকে। আমার এই হাতটা খুলে পড়ে গেল, এই পাটা পুরো অচল হয়ে গেল। এই পাটা কিন্তু আমার 3 বছর লেগেছে ইলেকট্রিক শক দিয়ে এই পাটাকে আমার চালু করতে। আমি বললাম ব্যাংকক থেকে চিকিৎসা করে এসে আমি ইলেকশন করব না, বিকজ আমি মেনে নিতে পারছি। আমি চোখ বন্ধ করলে আমার ওদের, আমার বন্ধু, আমার ভাই, এই চন্দনশীল আমার জেলা পরিষদ চেয়ারম্যান, দুটো পা, একটা পা উড়ে যেয়ে আপনার স্টুডিওর উপর দিয়ে যেয়ে 100 গজ দূরে যেয়ে পড়েছে। নারায়ণগঞ্জে হয়েছিল। হ্যাঁ, এবং ওইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট, RDX। আর 20টা ছেলে যে মারা গেছে এর মধ্যে 10-15 জন মাংসে এই টুকটুক পিস। 21শে আগস্টের চেয়ে ভয়াবহ নিশ্চয়ই না? অনেক ভয়াবহ। 21শে আগস্টের চেয়ে ভয়াবহ? অনেক ভয়াবহ। এটা RDX ছিল, এগুলো তো গ্রেনেড, একটা সিঙ্গেল গ্রেনেড, Okay. এটা RDX। তখন আমার জ্ঞান ফেরার পরে, কখন ফিরেছে আমি জানি না, আমি শুধু একটা কথা বলেছিলাম, যখন সব সাংবাদিক জিজ্ঞেস করছে, চিৎকার দিচ্ছ, কিছু বলবেন, আমি কানে শুনছিলাম না কিছু। আর প্রচন্ড বুকে আমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে 10 ফিট দূরে নিয়ে ফেলেছিল। তো আমি শুধু একটা কথা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। তখন আমার কাজ করছিল যে আমি মরে গেলে কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি রক্তের উপরে শোয়া ছিলাম, রক্ত কত গরম আমি জানি। সো আমি ইলেকশন করবো না, কারণ আই ক্যানট ওয়াক, আমি হাঁটতে পারছিলাম না, আমার হাত অচল। আর চোখ বন্ধ করলে ওদের চেহারা দেখছিলাম। একটা এফেক্ট তো থাকেই না, এত বড় একটা ঘটনা। গিল্টি ফিলিং ছিল যে আমার জন্যই, এখনো আছে, যে আমার জন্য এত ছেলে মরে গেল। তো যাই হোক, তো ইলেকশন আপা মাননীয় প্রধানমন্ত্রী বললেন করলাম। ইলেকশন দিন রাত্রেবেলায় 3:14 ডিক্লেয়ার করলো স্বামী ওসমান 34,000 ভোটে পাস। অ্যান্ড ইটস ট্রু, আমি পাস করেছি 30 সেন্টার বদলানোর পরেও। আমি জানি না ওই কর্নেল এখন কোথায় আছেন, আমার তারপরে যোগাযোগ হয়নি। এরপরে কর্নেল যে আছেন আর্মির, আমাদের ছেলেদের আমাদের মারতে আমাদের একটা ছেলেকে থানায় মেরেই ফেললো। আমার সব চেয়ারম্যানের গ্রেফতার হলো, হাড্ডি ভেঙে ফেললো পার্ট টু পার্ট। তো আমি খেপে গেলাম, একাই গেলাম। তখন উনি আমাকে বললো, স্বামী আপনি চলে যান। আমি কোথায়? যেভাবে পারেন চলে যান, স্কেপ করেন। আমি কেন? বললো দেখেন, আপনি জানি আদমজিতে আপনি 2 লাখ লোক রেডি রাখছেন, আপনি লড়াই করবেন, কিন্তু আপনি আমাদের সাথে সেনাবাহিনীর সাথে পারবেন না। আমি কেন? আপনাকে মেরে ফেলা হবে। আমি কে মেরে ফেলবে? বলো আমরাই। স্ট্রেইট ওয়েতে বলতেছি। আমরা 2001 সালে? হ্যাঁ। মানে আপনি বলতেছেন আর্মি আপনাকে টার্গেট করেছিল? না, উনিই বললেন আমাকে আমরাই মেরে ফেলবো। ওকে। আর আপনার ক্ষমতা আসতেছেন না। আমার স্টেটমেন্ট ছিল ফার্স্ট, একমাত্র আমার স্টেটমেন্ট খুঁজে পাবেন, ইত্তেফাক পত্রিকা ছিল, সেনাবাহিনী নির্বাচনের রেজাল্ট বদলে দিয়েছে। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। তখন সেনাবাহিনীর অফিসার বললো, শাহিন ভাই আপনি ইমিডিয়েটলি লিভ করেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী জেনে গেছেন কি হচ্ছে। আমি ফোন ধরিনি, আমার স্ত্রীকে বললেন, ছোট আপা, রেহান আপা এবং আপা বললেন যে ও তো কোনো সময় কথা শুনে না, আজকে শুনতে বলো, ওকে বলো ইমিডিয়েটলি লিভ দ্য কান্ট্রি নাও, ওকে মেরে ফেলবে। কারণ আমার উপরে স্বাধীনতা বিরোধী শক্তি প্রচণ্ড খাপা ছিল, কারণ যারা বম ব্লাস্টটা করেছে তারাই তো ক্ষমতায় চলে এসছে। হ্যাঁ, যারা এত বড়, তারা কি আমাকে ছাড়বে? তো যাই, আমার নেত্রীর নির্দেশ মানা আমার কাজ। আমি গেলাম, তারপর দিন কলকাতা, ইন্ডিয়া গেলাম। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি আমার বাবার ব্যক্তিগত বন্ধু, আমাদের পারিবারিকভাবে সম্পর্ক। ওনার কাছে গেলাম, থাকতে বললেন, থাকলাম। তারপরে ইউরোপ গেলাম, তারপরে আমেরিকা গেলাম, তারপরে আবার আসলাম, আবার গেলাম, আবার আসলাম। এরপরে যখন অর্থনৈতিকভাবে খুব বেশি খারাপ অবস্থায় পড়ে গেলাম, সজীবাদের জয়, হি ইজ লাইক মাই ব্রাদার, সে আমাকে বললো যেন না,
হ্যাঁ, ওর নিজেরও অর্থনৈতিক অবস্থা চরম খারাপ, তখন গাড়ি বেচতে হচ্ছে তার $5,000 জন্য। হ্যাঁ, এগুলো তো মানুষ বিশ্বাস করবে না। আই স ইন মাই ওন আইস। হ্যাঁ, তারপর আমি কানাডায় গেলাম, কারণ কানাডায় সোশ্যাল পাওয়া যায়। আমি কানাডায় কাগজ পেয়ে গেছিলাম, কিন্তু আমি কিন্তু কানাডায় কাগজ নেই, ফুল ফ্যামিলি কাগজ পেয়ে গেছিলাম। আমি আবার দেশে ফিরলাম 2009 নয়, একদিনের নোটিশে আমি দেশে ফিরেছি। 7 থেকে 8 লাখ লোক হয়েছে। আমাকে অ্যারেস্ট করার জন্য 15 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। 9 ডিভিশনের একটা পুরো ফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। 1 লাখ লোক থেকে 1.25 লক্ষ লোক আমাকে পাহারা দিয়ে রেখেছিল। আমি ওপেন ছিলাম, কেউ ঢুকতে পারেনি। আর ঠিক যখন আমার কাছে নির্দেশ এসেছে, আমি একজনের নির্দেশ মানি, সেটা হচ্ছে আমার নেত্রী। শি ইজ মাই চিফ, আই এম এ সোলজার। যখন নির্দেশ আসলো, গেট আউট, আই এম গেট আউট। মরে যাওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। মরে তো গেছেন, বঙ্গবন্ধু মরে গেছেন, বঙ্গবন্ধু জেলখানে জানিয়ে দেবেন। যদি নেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে না থাকতেন, তা আপনি কি মনে করেন বঙ্গবন্ধু হত্যা বিচার হতো? 21শে আগস্টে যদি আপা মারা যেতেন, ওই একটা গ্রেনেড যদি ট্রাকের মধ্যে ফুটতো, আপনি মনে করেন বিচার হতো? মরে যাওয়াটা কোনো ক্রেডিট না, বেঁচে থাকাটা ক্রেডিট। নাহলে আল্লাহ রসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন না। ভাই, আমি একটু 2009 এর গল্পে আসতে চাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আপনি তখন দেশে আসলেন, এবং ইন দ্য মিন টাইম আমি যদি ভুল না করে থাকি, আপনার এবং আপনার পরিবারের অনেক সম্পদ ফ্রিজ করে দেওয়া হয়েছে, মামলা করে দেওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং 15 বছর পরে দুদক অবশ্য সেটার একটা রায়ও দিয়েছিল, যে এবং সে রায়টা আপনার ফরে যায়। তো অনেকেই বলেন যে এটা হচ্ছে যে ক্ষমতার রাজনীতির সুবিধা আপনি নিয়েছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় আপনি সুবিধা নিয়েছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তখন আপনি বিভিন্ন রকম ভাবে ভিকটিম হয়েছেন। আপনি কি বলবেন আসলে, খুব ছোট করে একটু জানতে চাই। আমাকে আমার নেত্রী নির্দেশ দিয়েছেন, এবং শুধু এই নির্দেশ দেন, বলছেন যে ও কোনো কথা শুনে না আমার, ওকে বলো যদি ও আমার কথা মিনিমাম শুনে ওকে দেশ ত্যাগ করতে বলো, আর যদি দেশের ভিতরে থেকে থাকে তো সূর্য যাতে না দেখে। এটা ছিল আমার মেসেজ আমার বউয়ের কাছে, আমার মার। আমার মা তো নাই, তো শেখ হাসিনা আমাদের কাছে 75 পরাজয় এসেছি, শি ইজ মাই আওয়ার মা। সো আপনি এই নির্দেশ না পেলে আপনি দেশ ত্যাগ করতেন না। আর দুই হচ্ছে, আমার বিরুদ্ধে দুদকে যে অভিযোগ করা হয়েছিল, আমি ল পাস করা, কিন্তু ডেফিনেটলি আমি শামীম ওসমান 2001 থেকে 2006 পর্যন্ত 17 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেই নাই। 2001 থেকে 2006 পর্যন্ত আমি দেশে ছিলাম না। 2001 থেকে 2003 পর্যন্ত ছিলাম ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা, আর 3 থেকে 6 পর্যন্ত ছিলাম কানাডায়, সোশ্যাল খেয়েছি। আমি আমার কেসের জন্য আমি সারেন্ডার করার সময় আমার সরকারকে জানাইনি, আমি একা যে সারেন্ডার করেছি। আমার কেস আমি নিজে মুভ করেছি এবং কোর্টে দিয়েছি কাগজ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাকে কিন্তু প্রথম ভিকটিম বানিয়েছে, প্রথম সাজাপ্রাপ্ত আসামি আমি, কারণ আমাকে জেনারেল বাড়ির প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশে আসার জন্য। জেনারেল বাড়িতে এখন পৃথিবীতে জীবিত আছে, জিজ্ঞেস করে দেখেন। তখন আমি বলেছিলাম যে আমাকে কোনো শর্ত দিবেন না। শর্ত দিয়েছিল সে রেহানা আপার সাথে কথা বলতে, মানে শর্ত দেওয়ার আগে চুপচাপ যে আপার কাছে মাপ চান, কারণ শেখ হাসিনা উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই জেনারেল মাসুদউদ্দিন সাহেব আমাদের এমপি, এনারা মিলে আমাকে প্রথম কনভিকশন দেন 13 বছর। তাই আমি ফোন করে বলেছিলাম 13 বছর দিলেন কেন, 130 বছর দেন, 1 ঘন্টা জেল খাটবো না। এমন খাটি নেই কিন্তু জেল। আমি সারেন্ডার করেছি, গেছি, এবং হাইকোর্ট আমার কেস, আমার মুভমেন্টে, আমার নিজের মুভে বাসাদ মুন্দার চাচা ছিলেন, বেকসুর খালার দিয়েছিল। কারণ ওয়েন আই প্রুভ যে আমি 2001 থেকে 6 পর্যন্ত দেশে থাকা তো দূরের কথা, আমি ক্যানাডিয়ান গভর্নমেন্ট আমাকে 3 বছর খাইয়েছে পড়িয়েছে, ওই কাগজ যখন সাবমিট করেছি, তখন হাইকোর্ট দুদকের কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন সুপ্রিম কোর্ট, উত্তর দেন, তো উনি উত্তর দিতে পারছিলেন না, বলছেন গেট আউট ফ্রম হেয়ার। এই ছিল আমার বিরুদ্ধে অভিযোগ, আমি 17 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিইনি। এটাকে এত বড় করে এসছে মিডিয়াতে, এছাড়া কিচ্ছু না। এবং এটার জন্য আপনার সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছিল? আমার না, সম্পত্তি আমার ছিলই না, ফ্রিজ করবে কি? আমার কোনো সম্পত্তি ছিল না, ব্যাংকে 1 টাকাও পাইনি। ওই জেনারেল বাড়ি এটাই বলছো যে আপনার মতো ভালো মানুষ হয় না, আসেন। তারপরে কিছু কন্ডিশন ইম্পোজ করতে চেয়েছিল। হ্যাঁ, আমি এই কন্ডিশন আমাকে দিবেন না। আর এটা জাতির পিতার কন্যা, এরা কোনো কন্ডিশন মেনে নেওয়ার জন্য তৈরি হয় নাই, এরা ইতিহাস তৈরি করার জন্য। ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনি এবং আপনার পরিবার নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতির প্রতিনিধিত্ব করেন, এবং প্রতিনিধিত্ব বলবো কি, আমি আপনার মুখপাত্র এক ধরনের। তারপরেও আপনার দলেরই অনেকেই আছে আপনি বিরোধী, মানে আপনাকে এভাবে যদি বলি, আপনি আমাকে অনুমতি দিলে পছন্দ করে না, এরকম অনেকেই আছে, এবং তারা কিন্তু ক্ষমতায় এসছে, আমরা দেখেছি। এটা কেন হলো? আপনারা কি এক থাকতে পারতেন? এখন ধরেন, এটা অস্বাভাবিক কিছু না, আহামরি কিছু দ্বন্দ্ব না, কিন্তু আমার সাথে তাদের কোনো সময় দ্বন্দ্ব হয় নাই যারা রিয়েল পলিটিক্সটা করে। আমার কথা হচ্ছে যে আমার বিরোধিতা করো, শেখ হাসিনাকে ওন করো,
আওয়ামী লীগকে ওন করে। না, কিন্তু আইবি রহমানের ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের প্রয়াত চিত্রনায়িকা কবরীর ব্যাপারে আপনি কি বলবেন? খবরই তো উনি চলে গেছেন দুনিয়া জি। থেকে, ওনাকে নিয়ে কথা বলাটা সঠিক হবে না। হ্যাঁ, আর ওনাকে কিন্তু আমরাই দাঁড়া করেছিলাম, দিয়েছিলাম সাপোর্ট, পাশও করেছিলাম আমরাই। আর আইবির 3টা ইলেকশন কিন্তু আমি করেছি, এবং কি করেছি আমি জানি, ও জানে, আপা জানেন। কিন্তু আপনাদের মধ্যে ওই ব্যাপারটা আমরা দেখেছি গণমাধ্যমে, দূরত্ব কিন্তু ছিল, ওইটা আহামরি না, এখন শেষ হয়ে গেছে। ওকে, ফাইন, বিউটিফুল। এখন শেষ হয়ে গেছে। আর একটা ব্যাপারটা কি, একটা পরিবার যদি 50 বছর, 60 বছর, 70 বছর ধরে মানুষের ভোটে বারবার আসতেই থাকে, তো আরেকটা তো নেগেটিভ ফোর্সও তৈরি হয়, তাই না? সব তো আপনার পজিটিভ হবেই না। এটা অবভিয়াসলি এটা স্বাভাবিক ব্যাপার, যে দেখছে যে দাদা এমপি ছিল, আবার বাবা এমপি হচ্ছে, আবার বড় ভাই 4বার এমপি, আরেক ভাই 3বার এমপি, আরেক ভাই 4বার এমপি। সো জনগণ এদেরকে চাচ্ছেই, এরা পয়সা খরচা করছে না, তারপরে পাস করছে। জি। হ্যাঁ, তো এটা আমাদের একটা পক্ষের গ্রুপ যেমন দাঁড়ায়, যেমন ওই থিওরিটা এরকম, এভরি অ্যাকশন হ্যাভ এ রিঅ্যাকশনস। এক্স্যাক্টলি। এটা বিপক্ষের গ্রুপ তো দাঁড়ায়, Same and opposite এটা reaction. এটা মানে আহামরি কিছু না, আমি ওটাকে ওইভাবে দেখি না। আর রাজনীতিতে পার্মানেন্ট দুশ্মন বলে কিছু নাই। মানে আর ইন হাউস যদি আমি বলি, আমাদের দলের ভিতরে একটা বিশাল বড় পরিবার। আগে যেমন একটা বাড়িতে 4 ভাই বোন থাকলে ঝগড়া লেগে যায়, হ্যাঁ, মা বাবা সামাল দিতে সমস্যা হয়ে যায়। তো এত বড় একটা পরিবার আমরা, মাঝে মাঝে কথা কাটাকাটি তো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। নারায়ণগঞ্জে কিছু লোক আছে যারা আপনার চরম ভক্ত, আপনাকে ভীষণ পছন্দ করে। আবার ঠিক একইভাবে আমরা কিছু লোক দেখি যারা আপনাকে ঠিক অপোজিট। এর কারণটা কি আপনার মনে হয় আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, যে আপনি যাদেরকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন না তাদেরকে একেবারেই আপনি কাছে গেছেন? নারায়ণগঞ্জের রাস্তার পাশে দেখবেন, ঢাকা চিটাগং রোডের পাশে দেখবেন 450 মাদ্রাসা মতো হয়েছে। ঠিক আছে, আমি এর বেশি আপনাকে কিছু বলবো না, ইউ আর ইন্টেলিজেন্ট গাই, আপনি বুঝবেন। যারা আমাকে বোমা হামলা করে মারতে চেষ্টা করেছিল, তার আগে গডফাদার বানিয়ে মারতে চেষ্টা করেছিল, পারে নাই। দেখছি আমি কিছু কেয়ার করি না। এরপরে বোমবাস, পারে নাই। এরপরে তারা এই পথটাকে বেছে নিয়েছে। এবং আমি পার্লামেন্টে ভাষণে কিন্তু আমার দলের উপদেষ্টার বিরুদ্ধেই আমি বক্তব্য দিয়ে দিয়েছি। আই ডোন্ট কেয়ার ড্যাম। আমি একটা জিনিস বুঝি, আপনার আর আমার, এই যে জার্নালিস্ট অ্যান্ড পলিটিশিয়ান, দুজনের একটা জায়গা ঠিক থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। আপনি যদি সত্য বলতে না পারেন, সাহস করে কথা বলেন না তো নো প্রবলেম, বা যদি বলতে না পারেন, ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্য পলিটিক্স। আর আপনি যদি সত্য লিখতে না পারেন, কিংবা সত্য প্রশ্ন জিজ্ঞাসা করতে না পারেন, ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্য জার্নালিজম। কিন্তু কিছু বিষয় তো ভাই আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় সত্য বলেই, আমরা সেই কারণেই আপনাকে পেয়েছি বলে জি, জি। প্রশ্ন জিজ্ঞেস করছি। যেমন আমি মনে করি, এটা আপনি নিশ্চয়ই জানেন যে চ্যানেল 24-এর একটা সম্ভবত একটা ইলেকশনের একটা রিপোর্ট ভাইরাল হয়েছিল, সেখানে আপনার অডিওটাও ভাইরাল হয়েছিল মোস্ট প্রবাবলি। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। পুলিশ বশিরের একটা ইন্টারভিউ ছিল, আপনি সম্ভবত সালাম চেয়ারম্যানকে নিয়ে তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, এবং সাংবাদিক শাহেদ, আমি যদি ভুল না করি, উনি এখন দেশের বাইরে আছেন, ইন্টারভিউটা করেছিলেন, এবং আপনি যে কোনোভাবেই আপনার বসির বলছিল যে আমি তাকে ট্রেড করেছি, এটা বলেছি, এটা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট ও এটাকে কাভার করার জন্য, যখন প্রথমে একবার বলে ফেলেছে, তখন এটা কাভার করার জন্য যখন তাকে পুলিশের ঊর্ধ্বতন কমান্ডার জিজ্ঞেস করছে কেন ও যে চেয়ারম্যানকে মেরেছে, এটাকে রিকভার করার জন্য সে তখন এই কথাগুলি বলা শুরু করেছিল। ওকে, পরে ওর বিরুদ্ধে কিন্তু ইনকোয়ারি কমিটি বসছিল। ওকে, আমি বলছি নো নিট, তার কোনো ক্ষতি হওয়ার দরকার নেই। ও একটু ছিল আমার মনে হয় যে বশির কি ভালো আছে এখন, দায়িত্বে আছে, কাজ করছে, এভরিথিং ইজ ফাইন? ওইখানেও কিছু হয়নি তার। ওকে, আফটার দেন সে নারায়ণগঞ্জে ছিল। ওকে, আমরা যত জানি যে সাংবাদিক শাহেদ এখন দেশে নেই, উনি আমেরিকাতে আছেন। আমরা ঠিক জানি না যে এই ঘটনার পরবর্তী ইম্প্যাক্ট কি দাঁড়িয়েছে, বাট আমার মনে হলো যে আপনাকে একটু প্রশ্ন করা দরকার, সে কারণে আপনি প্রশ্ন করা। ওনার আমি তো তখন এমপি না, চাইলে তো তার আপনি এমপি করতে পারতাম, তার হয়তো অনেক কিছু করতে পারতাম, আমরা কিছুই করিনি। বিকজ কিছু কিছু মানুষ থাকে না শর্ট টেম্পার, আমি কিন্তু তাকে খুব আদর করতাম, ছেলেটাকে, বশিরকে। ও শর্ট টেম্পার ছিল একটু, ও ছাত্রলীগ করা ছেলে ছিল। আপনি অলওয়েজ একটা একটা স্মার্ট একটা ভাব নিয়ে বা একটা প্রেজেন্টেশন নিয়ে আপনি সবসময় এগুলোর মোকাবেলা করার চেষ্টা করেছেন। এই যে ভিতর থেকে একটা দাম, যেটাকে আমরা বলি যে একটা অন্যরকম উদ্দীপনা, এটা আপনি পান কোথা থেকে? এটা হয়তো আমার বাবা মার জেনেটিক। আমি যদি খারাপ কিছু করি, আমি রাস্তার ফকিরকে কেন, কুকুরকেও ভয় পাবো। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝি, দুনিয়াতে আমি জন্ম পড়ে আমাকে একটা জিনিসকে ভয় পাওয়া উচিত, দ্যাট ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আর বাকিগুলিকে আমি করব, ভালোবাসবো, ভয় পাবো। আমার মাকে আমি ভয় পেতাম, কিন্তু ওই ভয়টা ছিল ভালোবাসার ভয়। আমার বাবাকেও তাই। আর কঠিনভাবে ভয় পাবো আল্লাহকে,
ভালোবাসবো আল্লাহকে। সো আপনি যদি সঠিক থাকেন আপনি ভয় পাবেন কেন? হ্যাঁ, আমি বলছি না যে আই এম পারফেক্ট, আপনি হয়তো পারফেক্ট না, আমি perfect না। নোবডি Nobody is perfect. আমার হিসাবে হলো যে আল্লাহ প্রেরিত কিছু মানুষ ছাড়া যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে ধর্মে হোক না কেন, নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। আমারও ভুল আছে এবং আমি ভুল হলে ভুল স্বীকার করতে আমি রাজি আছি। আপনি যেটা বলতে চান সেটা আমি এখন ওরকম নাই আর, টু বি অনেস্টলি। No, no, you আমি are. এখন নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ Definitely করি। you are. ভাই, আমি নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করি এখন। এটাই আপনি যদি সবচেয়ে বড় বলেন যে আপনি যুদ্ধ। স্যাটিসফাইড, আই এম নো, আই এম নট স্যাটিসফাইড। ডেফিনেটলি আমি ওই ভ্যালুয়েশনের জায়গাটা একটু আসতে চাই। আমি আপনাকে ভাই বলে সম্বোধন করছি কারণ আপনি আমার ইউনিভার্সিটির বড় Yeah, ভাই, please, সো please, এটা একটা please. আত্মার সম্পর্ক আছে এই জায়গাটা থেকে। আর ডেফিনেটলি আমি আপনাকে অনেক পছন্দ করি। Thank you. আরেকটা জায়গাটায় একটু ফোকাস করতে চাই, আপনি বোধহয় মাঝখানে বলেই ফেলেছেন 7 মার্টার, খুবই আলোচিত একটা মামলা, এবং এই মামলাতে সম্ভবত নূর হোসেন, এই নূর হোসেনের একটা অডিও কল আপনার সঙ্গে, এটা পরবর্তীতে ভাইরাল হয় এবং সবাই ট্রিক করলো আপনাকে যে এই মামলার সঙ্গে বা এই হত্যার সঙ্গে আপনি কোনো না কোনোভাবে জড়িত। এবং আমরা নূর হোসেনের অডিও কলটা আমার মনে আছে, আমি যখন শুনি সোশ্যাল মিডিয়াতে, নূর হোসেন আপনাকে বাবা বলে সম্বোধন করছেন, ভাই বলে সম্বোধন করছেন এবং বলছেন যে আপনি যে কোনোভাবে হোক ওনাকে সেভ করেন, এবং আপনি বলছেন যে কোনোভাবে হোক বর্ডার পার হয়ে যেতে, সামথিং লাইক দিস কনভারসেশন এরকম ছিল। আপনার কি বলার আছে আসলে? যেদিন ঘটনা ঘটেছে নূর হোসেনকে আমি ঢাকায় নিয়ে এসেছি, নজরুলের পরিবারকে আমি ঢাকায় নিয়ে এসেছি। নজরুল তার আগের দিন আমার বাসায় ছিল এবং তখনকার র্যাবের যে কর্মকর্তা মিজুর আরিফ নজরুলকে বলেছিল যে তোমাকে ড্রাগ বিক্রি করতে হবে, ঠিক আছে, 15টা স্পটে। ও আমার কাছে ভাই, ও ওই ছেলে না, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল, ও আমার কাছে হেল্প চেতে আসলে। আমি আমাকে তোমাকে হেল্প করার ক্ষমতা আমার এখন নেই, তুমি যেভাবেই হোক, ও বাচ্চাগুলি খুব ভালো ছেলে, ছাত্র, ওরা ইন্ডিয়াতে পড়ালেখা করে, আমি তুমি যাও আগে আমাকে একটু সময় দাও। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাই, তখন উনি প্রতিমন্ত্রী, তো উনি ওদেরকে জানান, ওরা বুঝে ফেলে যে জানিয়েছেন। হোসেনের নজরুলের একটা দ্বন্দ্ব ছিল, এলাকার রাজনীতি কে বেশি গুরুত্বপূর্ণ, ওদের ইলেকশন, কাউন্সিলের ইলেকশন করতো। হোসেনও আমাদের লোক, নজরুলও আমাদের লোক, নো ডাউট। এরা প্রথমেই মনে করে যে নজরুলকে অন্যভাবে কিছু করা হয়েছে, হোসেন করেছে। হোসেনকে আমি ডাকি আনি, যেখানে নজরুলের শ্বশুর, নজরুলের বউ, নজরুলের বাচ্চা, নজরুলের ভাইরা সবাই উপস্থিত রাইফেল ক্লাবে, নিয়ে ওকে প্রচণ্ড গালাগালি। ওরা বলে আমার গালাগালি করছেন কেন ভাই, আমি কি জানি। তখন আমি আমার ইনফরমাল লাগানোর পরে বুঝে ফেলি যে র্যাব ওদেরকে তুলে নিয়ে গেছে। দেন উইদিন 45 মিনিটস আমি আমার দলের সর্বোচ্চ লেভেলে আমি টেক্সট করে জানিয়ে দিই দিস ইজ হ্যাপেন্ড। আমি যা জানিয়েছিলাম 38 মাস পরে সেটা প্রমাণ হয়েছিল। কিন্তু 2টা পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো, এরা, আমি যেটা পার্লামেন্টে তুলে ধরেছি, এখনো আমার কাগজ জমা দেওয়া আছে। প্রথম আলো সবসময় সোচ্চার থেকেছেন, জি। এবং পার্লামেন্ট তুলে ধরেছি এবং এখনো ওই কাগজ আছে পার্লামেন্টে 164-এ। তারা আমাকে ডাইরেক্ট বলেছে যে আমি এটার সাথে ইনভলভড। আমি চিঠি দিয়েছি যে মন আপনি আয়োর কাছে দেন, কিভাবে ইনভলভ, সূত্র বলে, উনি বলেন সূত্রের নাম প্রকাশ করতে পারবো না। আমি বললাম ওকে ফাইন, স্পিকারকে দেন, না, ওকে ফাইন, প্রধানমন্ত্রীকে দেন, না, ওকে ফাইন, মহামান্য রাষ্ট্রপতিকে দেন, দেয় নেই। আমি তো আইন জানি, তা আমি ওনাকে চিঠি দিয়েছি, সব কপি আমার কাছে আছে। 38 মাস পরে প্রমাণ হয়েছে আমি যা বলেছিলাম তাই সত্য। কারা মেরেছে, কেন মেরেছে, কিসের জন্য মেরেছে, ঠিক আছে। বাট এই 38 মাস কিন্তু আমার ঘাড়ের উপরে এই বোঝাটা নিয়ে চলতে হয়েছে। অন্য কেউ হলে ঘাবড়ে যেত, হ্যাঁ, তো আমি ঘাবড়াইনি, বিকজ আমাকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাকে স্নাইপার পাঠানো হয়েছিল মেরে ফেলার জন্য। কারা পাঠিয়েছে? যারা এই মাদারের সাথে জড়িত, বসুন্ধরাতে পাঠানো হয়েছিল। আমার ছেলেকেও মারার চেষ্টা করা হয়েছিল, তখন ওর বয়স খুব অল্প বয়স, 12 গ্রেড পাস করেছে। এই ভয় দেখানো হয়েছিল যাতে আমি চুপ থাকি। তা আমি তো চুপ থাকার জন্য আসিনি, বিকজ আমি জানি আমার মৃত্যু যেদিন হবে সেদিন হবেই, কেউ আমার বাঁচা রাখতে পারবে না। যে কদিন রাজনীতি থাকবো সত্য কথাটা বলার চেষ্টা করবো। ত্বকী হত্যার মামলার ব্যাপারে একটু আসতে চাই, যেখানে সরাসরি আপনার নাম না আসলো, আপনার পরিবারের নাম এসছে, এবং এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার। ত্বকীর বাবা নিজে বলেছে এরকম স্টেটমেন্ট, যেটা নিয়েও আপনাকে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা গেছে, বলতে দেখা গেছে। কি বলার আছে আপনার? দেখেন, এই ঘটনার সময় ওনারা বললো যে আমি নিজেও, প্রথমে বললো কেউ না, স্বাধীনতা বিরোধী শক্তি, তারপরে কারোর ইনফ্লুয়েন্সে যে বললো আমার কথা বললো যে আমি নিজে থেকে আমার ছেলে, ওর যে একটা বাচ্চা আছে তৌকির, এটাও আমি জানি না। তো রাফিউর রাব্বি নারায়ণগঞ্জের হিসাবের মধ্যে পড়ে না, মানে যাই বলো, আমি নিজে উপস্থিত থেকে, আমার ছেলে উপস্থিত থেকে এই ঘটনা ঘটেছি। টর্চার সেলে তাকে মারা হয়েছে। হ্যাঁ, টর্চার সেলে করেছে। দেন আমি চুপ করে শুনলাম যে কি বলতে চায়, বলুক আগে বলুক। বলার পরে আমি প্রমাণ করলাম যে অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই অ্যান্ড মাই সান ওয়াজ ইন অ্যাব্রড। আমরা দুজনই দেশের বাইরে। তখন আবার সব চুপ হয়ে গেল।
আবার 17 দিন 18 দিন পরে ঘুরিয়ে এটা আরেকদিকে আমার ভাইয়ের ছেলের দিকে মার্চ করলো। বলো রক্তমাখা প্যান্ট পাওয়া গেছে। আবার আমি চুপ থাকলাম। রক্তমাখা প্যান্ট এই র্যাবরাই যারা 7 মার্ডার করেছে এরাই কিন্তু ঘটনা ঘটিয়েছে। রক্তমাখা প্যান্ট এটা বের করলো, ফাইন, ভালো কথা, ডিএনএ টেস্ট করো, আমি কিচ্ছু বললাম না। আমরা ছবি বের করলাম যে তোকি বললো এটা তোকির প্যান্ট, তোকি প্যান্ট পরা অবস্থাতেই তোকি লাশ পাওয়া গেছে। তাহলে রক্তমাখা প্যান্ট কার? ওর মাথায় বলো এইভাবে মারা হয়েছে, ওর মাথায় শুধু একটা আঘাতের দাগ আছে। সো আমার বক্তব্য হচ্ছে তার পিতা যেমন এই হত্যার বিচার চায়, তার মা যেমন চায়, আমিও চাই। তা আমার কথা হচ্ছে বন্ধ করে রাখার দরকার কি? একটা বিচার বিভাগে ওরা ওয়াই দে আর নট গোয়িং টু দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে বিচার বিভাগের তদন্ত চাক না। এখন যেই আর্মির র্যাবের যে অফিসারগুলি 7টা মানুষকে মেরে ফেললো, পেট কেটে ফেললো, ইটা মেরে মাটির পানিতে ডুবিয়ে দিল, তা তদন্তকে আপনি বিশ্বাস করবেন? কিন্তু ভাই কথা হচ্ছে যে নারায়ণগঞ্জে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিক করা হয় কেন? ওই যে বললাম একটা গ্রুপ, বিশেষ করে এন্টি লিবারেশন ফোর্সটা মনে করে এটা তো জামাতের একটা রেকর্ডই বেরিয়েছিল। জামাতের আমির বলছে আমার দলেরই কিছু মানুষের নাম, সে আমাদের লোক ইত্যাদি ইত্যাদি ব্যাপার, আমি নাম বলছি না, যেহেতু আমাদের মধ্যে একটা ঐক্য হয়েছে, এবং তারা বলছে শামীম ওসমানকে ঠেকানোর ক্ষমতা আমাদের একা নাই। এই রেকর্ড ফাঁস হয়েছে। তো জামাতের মজলিসুর আমির এবং কেন্দ্রীয় বড় নেতা, তাকে ঠেকাতে গেলে আমাদের তাদের দলের ভিতর থেকেই ঠেকাতে হবে। না, কিন্তু এটা তো আপনিও বোধহয় বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আপনার চেয়ে বড় মাস্তান নারায়ণগঞ্জে নাই। আমি চাই যে ওরা আমাকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করুক, ওরা এটা মনে করুক, বিকজ আমি স্বাধীনতা বিরোধী শক্তি যার হাতে আমার মার ইজ্জত গেছে, হ্যাঁ, যার হাতে আমার চোখের সামনে আমাদের গ্রামে আমরা দেখেছি যে মহিলাদের ধরে নিয়ে চলে গেল, 30 লক্ষ মানুষকে মেরে ফেললো, তো তার সাথে অন্য কেউ গণতন্ত্র চর্চা করতে পারে, আমি রাজি না। আই এম নট এগ্রিড। পৃথিবীর একটা দেশ দেখান তো আপনি আমাকে, একটা দেশ দেখান যারা স্বাধীনতার বিরোধিতা করেছে সরাসরি, যারা মানুষকে মেরেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, তাদের রাজনীতি করার সুযোগ পেয়েছে। তার আমাকে যদি আজকে কোনো একটা সন্তান, ধরেন আপনার আমার পরিচিত, এসে জিজ্ঞেস করে যে টিভি ক্যামেরা পিছনে বসে আছে, জাস্ট সরি টু সে, ধরেন, কিংবা আমি ওনার এখানে বসে আছি, আমার চোখের সামনে আমার মাকে রেপ করেছে, কেন? আপনার আমার স্বাধীনতার জন্য। যদি এসে বলে এখন যে আপনার এখানে বড় বড় নেতাগিরি করে কথা বলছেন, হ্যাঁ, আমার চোখের সামনে আমার মাকে রেপ করেছে, আমার বোনকে রেপ করেছে, ওরা আবার কথা বলে এখন আমার স্বাধীনতার দরকার নেই, আমার মাকে ফিরিয়ে দেন, আপনার আমার হ্যান্সার কি হবে? আমার মা আমার মা, আপনার মা আপনার মা, আমার বোন আমার বোন, ওইটা ওনার বোন ওনার মাকে আমার মা না? দ্যাটস মাই কোশ্চেন। ওই রক্তের সাথে বেইমানি করতে পারবো না। এগ্রিড। আপনি যেই ইমেজটা দাঁড় করালেন এত বছর রাজনীতি করে, এখন সেই ইমেজের নিয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট যে আমি সত্য কথা বলতে পেরেছি, বাট এখন সব জায়গায় আমি সত্য কথা বলতে পারছি না। কোথায় সমস্যা? পলিটিক্সটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, ঠিক আছে? আর আমি যেটা ভাবছি মনে মনে, যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে মরা একদিন পর্যন্ত পলিটিক্স করবো। মেবি আই উইল নট। আমার কিছু কাজ আছে, বড় বড় কাজ, আল্লাহর হুকুমে আমার দেশে গণতন্ত্রের চর্চাটা কি ঠিক আছে? আপনার কি মনে হয়? গণতন্ত্রের চর্চা ঠিক থাকবে যখন উভয় পক্ষে গণতান্ত্রিক শক্তি থাকবে। এখন জাতির ভিতরে কোনো শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করবেন, উনি দিবেন গালি, আর তারেক জিয়া মারবে বোম, তা আপনি গণতন্ত্র কার সাথে চর্চা করবেন? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়াকে ফোন করেছিলেন, আর 21শে আগস্টের ঘটনার নায়ক তারেক জিয়া। এইবারও তো সংশোধন হলো না। আমরা আসলে ভবিষ্যৎ রাজনীতির কথা যদি চিন্তা করি, আমাদের সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাটা কোথায়, যে এই জায়গাগুলো নিয়ে আমাদের ফিউচার জেনারেশনের জন্য ঠিক করে যাওয়া উচিত? আপনার কি মনে হয়? ইয়েস, অফকোর্স, ওখানে একটা ব্যাপক ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। আমরা আগে রাজনীতি করতে এসেছিলাম, যারা দিতে আসছিলাম, রাইটলি অর রংলি। এখন মনে হয় রাজনীতি একটা ব্যবসা, ইনভেস্টমেন্ট। না, এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান 10 কোটি 12 কোটি 13 কোটি টাকা খরচা করে ফেলে। শুধু কি তাই? রিসেন্টলি আমরা দেখলাম যে সাবেক পুলিশের আইজি যিনি, তাকে নিয়ে কথা হচ্ছে, বিপুল পরিমাণ সম্পদের অধিকারী তিনি। এটা তো আমি তদন্তদিন বিষয়ে কমেন্ট করবো না। ওকে, হ্যাঁ, এটা কমেন্ট করবো না, এই কারণে আগে তদন্ত শেষ হোক, তারপরে কমেন্ট করি। কারণ এরকম ঘটনা অনেক দেখেছি। হ্যাঁ, এরকম মানে ঘটনা ঘটে পড়া দেখা যায় সে নির্দোষ। সো আমি মনে করি না। বাট আমি যেটা দেখছি রাজনীতির ভিতরে থেকে, রাজনীতি একটা পাবলিকের মধ্যেও এসে গেছে, এটা
আপনি শুধু পলিটিশিয়ানকে দোষ দিবেন কেন? জনগণও বলে আরে দূর ওই বেটার পয়সা নাই, ওই কি রাজনীতি করবে, ওই কি ভোটে দাঁড়াবে। ভোটে দাঁড়ানোর আগে বলে পয়সা কোথায় আছে। আমি তো রাজনীতি পয়সা দিয়ে করি না, এবং আমার থেকে আমার কর্মীরা টাকা নেয় না। কর্মী জানে এই টাকা কামায় না, হ্যাঁ, এবং সে দেয়ও না, সে নেয়ও না। আমি রাজনীতি করতে আসছি, ইটস নট মাই বিজনেস। আমি যদি রাজনীতি ছেড়ে দিই কালকের থেকে, সো আমি 14 বছর ধরে এমপি আছি, মাত্র 20 কোটি টাকার জন্য আমার বাড়ি কেউ জানতো না আমার ফ্যামিলির। এবারে প্রথম আলো পত্রিকায় লিখে দিয়েছে। তা আমার বউ হাসতে হাসতে বললো এটা কি? বললাম কি? বলে যে বাড়ি নাকি বন্ধক, নারায়ণগঞ্জে বাসা। হ্যাঁ, বাড়ি জাহাজ সব বন্ধক দিয়েছি। কয় টাকার জন্য? 20 কোটি টাকা। 20 কোটি টাকা স্বামী ওসমান ছেলে 1 ঘন্টায় কামাতে হয়। প্রথম আলো আপনাকে এত ভালোবাসে কেন? আমার দুজনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক আছে। তো দিয়ে দিল যে এই যে ভালো কাজটা করেছে একদিক দিয়ে, যে আমি 20 কোটি টাকার আমার আছে, ওই যে কি ব্যাংকের কাছে মর্গেজ রেখেছি আমি। সো আমার বউ আমার ছেলে এসে বসে, ইটস ওকে, নো প্রবলেম, ইটস ওকে। কারণ ওরা জানে আমার বাবা কেমন ছিল, ওরাও চায় ওর বাবা এরকমই থাকুক। আমি আমার নিজেকে নষ্ট করে আমি ওই জিনিস করতে চাই না যে মৃত্যুর পর, হ্যাঁ, যে আমাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমি কেন কষ্ট করতে যাব, আর আমার বাচ্চা কাচ্চা আপনার ফ্যামিলি সবাই বলবে যে তুমি হারাম খাওয়াইছো কেন। ভাই আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, খুব ছোট্ট করে একটা অ্যান্সার চাই আপনার কাছ থেকে। এই খেলা হবে এটা কি খুব চিন্তা করে মুখ থেকে এসেছিল নাকি হুট করে মুখ থেকে বের হয়ে গেছে? রাগে জিদে, রাগে জিদে হয়ে গেছে। হ্যাঁ, রাগে জিদে আসছিল। তখন ওই যে জামাত তখন 13-14-তে জ্বালাও পোলাও শুরু করছে, বলতেছে 1 তারিখে ক্ষমতা ছাড়বি সেদিন। তখন আমি বলছি যে ওকে ফাইন, স্বাধীনতা পক্ষের শক্তির সাথে স্বাধীনতার বিপক্ষের শক্তি খেলা হবে, যারা আগুন সন্ত্রাসী তাদের বিরুদ্ধে শান্তির পক্ষের শক্তির খেলা হবে। তারপরে কি সব বললাম, ওইটাই। এরপরে তো এটা একটা পুরো ন্যাশনাল ডায়ালগ হয়ে গেছে। আপনার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। Thank you very much. ইউ আর ভেরি ডাউন টু আর্থ পারসন, এবং আমার মনে হয় আপনার কাছ থেকে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই পাওয়ার আছে। আমি একটা জিনিস, জি, আমাকে please. আধা মিনিট সময় দেন। জি জি প্লিজ প্লিজ। এটা আমি বিকজ আমি খুব বিশ্বাস করি প্রতিদিনই আমার মৃত্যুর সময়। জি। আমি রাতে ঘুমানোর সময় তাও আবার নামাজ পড়ে শুই। যারা দর্শকরা দেখছেন, ডোন্ট ফলো মি, আমাকে ফলো করবেন না। যারা আমার চেয়ে বয়সে ছোট কিংবা সমবয়সী কিংবা একদম বাচ্চার মতো, যারা লাকি পার্সন, যাদের বাবা মা দুজন জীবিত আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যেহেতু আমার দুজন নাই, বাবা মার সেবা করেন। যেই সন্তানের উপরে তার মা বাবার দোয়া থাকবে তাকে কেউ আটকাতে পারবে না। রাজনীতি করার দরকার নেই, দেশের জন্য একটা ভালো কাজ করেন, যাতে আপনার মৃত্যুর সময় আপনি বলতে পারেন আমি একটা ভালো কাজ করেছি। নিজের মহল্লা দিয়ে শুরু করেন, চেষ্টা করেন আপনি হিন্দু হোক মুসলমান হোক, সালাম কিংবা আদাবটা আপনার আগে যদি কেউ দিতে না পারে, চিনেন অথবা অপরিচিত থাকেন, দেখবেন স্যাটিসফ্যাকশন। লাইফ ইজ ভেরি শর্ট ভালো কাজ করার জন্য। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকবেন আপনি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।